ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। রেজানুল হক রাজা, কিছুক্ষণ আগেই এই খবরটা এলো, যদিও কয়েকদিন আগে নির্দেশনা, মানে নির্বাচন কমিশনকে বেশ কিছু সংস্কার প্রস্তাব, মানে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এসছে সেগুলো বাস্তবায়ন বা করার জন্য সুপারিশ করা হয়েছে। তার মধ্যে 9টি বিশেষ, তার মধ্যে আরপিও সংশোধন 1 নম্বর। তো এগুলো সংশোধন করে বাকি 9টা নিয়েও নিশ্চয়ই কথা বলবেন, করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কতটা সম্ভব বলে মনে হয় আপনার? ধন্যবাদ। কথা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে। সেই সুপারিশের ব্যাপারে সুপারিশগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে মাত্র, শেষ হয় নাই। কিন্তু এখন সবগুলো দলের সাথে আলোচনার পরে তাদের মতামতের ভিত্তিতে যে সমস্ত বিষয়ে একমত হবে সবাই, সেইগুলি বাস্তবায়ন করার কথা কথা ছিল। হ্যাঁ, কিন্তু এখন যদি তার আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইলেকশন কমিশনকে এই সংস্কার, বিশেষ করে আরপিও সংশোধন কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদম বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আইন হচ্ছে এটা। তো সেটি এখনই কি করে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে, আমি সেটা আমার বোধগম্য হচ্ছে না। কারণ নির্বাচন কারা করবে? নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার কারা? পলিটিক্যাল পার্টি। অবশ্যই। তো তাদের কনসেন্স ছাড়া আমরা আইন সংশোধন করছি কিভাবে? দেখেন, এর আগেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে ইলেকশন কমিশন থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। একটা হচ্ছে যে সরকার করেছে, একটা যে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের পরে সংস্কারের যে বিষয়গুলি আসছে, তাতে তো পুরনো আইনের অধীনে পুরনো আইনগুলি বাস্তবায়ন হওয়ার কথা না। বিশেষ করে নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে এই পতিত আওয়ামী লীগ সরকার যে আইনটা করেছিল শেষের দিকে এসে সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তো এটি তো বর্তমান বাস্তবতার বা বিপ্লবোত্তর পরিস্থিতিতে এটা কাম্য না। নির্বাচন কমিশন গঠন করার জন্য এই আইনের সমালোচনা কিন্তু যারা করেছিলেন তারাই আবার তাদেরই নেতা একজন বদিউল আলম মজুমদার সাহেব, তিনিও কিন্তু অনেকগুলি সংশোধনী সুপারিশ করেছেন। কিন্তু তার আগে ইলেকশন কমিশন গঠন হয়ে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রিসেন্টলি যেটা হয়েছিল কয়েকদিন আগে, যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনের জন্য একটা গণবিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন, সেটিও কিন্তু স্থগিত হয়েছে। এটির বিরুদ্ধেও কিন্তু সমালোচনা আছে। তো তাহলে সংস্কারের আলোচনা, সংস্কারের প্রস্তাব, সুপারিশমালাই কেন কমিশনকে করতে দেওয়া হচ্ছে, সেটি নিয়ে আলোচনার উদ্যোগই বা কেন নেওয়া হচ্ছে? কারণ আমরা তো দেখছি আলোচনার মধ্যে সমঝোতা হওয়ার আগেই আপনি সব কিছু করে ফেলছেন। তো এইটা যদি করা হয় তাহলে আমার মনে হয় যে আবার একটা নতুন করে জটিলতা তৈরি হয়। রাজনৈতিক দলগুলোর কিছু কিছু ব্যাপারে তো রিজার্ভেশন আছে, তাদের নিজস্ব অনেকগুলি সুপারিশ আছে। বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কিন্তু এই মুহূর্তে পলিটিক্যাল পার্টিগুলিরও একটা দাবি। তারা বলেছেন যে ইলেকশনের আগে অ্যাটলিস্ট এই নির্বাচন ব্যবস্থার প্রপার সংস্কার হওয়া দরকার। এটি কিন্তু যারা বেশি সংস্কারের বিরোধী, ধরেন বিএনপির কথা যদি বলি, বিএনপি কিন্তু বড় ম্যাসিভ সংস্কারের বিরুদ্ধে এই মুহূর্তে। তারা বলছে ইলেকশন করার জন্য, একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যে সমস্ত রিফর্মস দরকার আপাতত আমরা শুধু সেটুকুই করি, খুব জরুরি যেগুলো, খুব জরুরি। তো নির্বাচন ব্যবস্থা সংস্কার তো তার মধ্যেই পড়ছে। তো তাদের সাথে কনসেনসাস ছাড়া এই কাজগুলি করা হলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আমার আশঙ্কা হয়। জি, আমি একটু মারুফ কামাল খানের কাছ থেকে নিতে চাই, কারণ হচ্ছে এই যে যেটা বলা হলো যে এখনো পর্যন্ত কিন্তু সবকিছু মিলে ঐকমত্য হয়নি, আবার ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। সেখানে মাত্রই গতকাল বিএনপি তাদের সুপারিশগুলো জমা দিয়েছে এবং এনসিপিও দিয়েছে, সিপিবি দিয়েছে, আরও বেশ কয়েকটি দলের দেয়া বাকি আছে। সেখানে আবার এরকম প্রস্তাবনা, এরকম সুপারিশ করা, সেটি কন্ট্রাডিক্টরি কিনা? না, আমি ওই রাজা যা বললেন, ধন্যবাদ আপনাকে, রাজা যা বললেন আমি সম্পূর্ণ একমত। তার সাথে আমার মনে হয় যে ঐক্যমত্য লাগবেই, ঐক্যমত্য ছাড়া কিন্তু এটা করা যাবে না। এখন এই ঐক্যমত্য, বিএনপি তো তার সুপারিশ দিয়েছে, সুপারিশের মধ্যে তাদের মতামত, ওপিনিয়ন আছে, অন্যান্য দলগুলোর ওপিনিয়ন তারা দিয়েছে, কিন্তু এই ওপিনিয়নগুলো সরকার পেয়েছে বা ঐক্যমত্য কমিশন পেয়েছে, কিন্তু ওপিনিয়নের ভিত্তিতে একটা ঐক্যমত গঠন সেটা এখনো হয়নি। এখন নির্বাচন কমিশনকে যে সমস্ত সুপারিশমালা দেওয়া হয়েছে ইমিডিয়েট বাস্তবায়নের জন্য, কারণ আমি জানি না নির্বাচন কমিশন কোনো ঐক্যমত্য গঠনের জন্য কোনো উদ্যোগ নেবে কিনা,
নির্বাচন কমিশনের উদ্যোগে ঐক্যমত গঠনের কোনো উদ্যোগ আলাপ আলোচনা শুরু হবে কিনা এটা আমি জানি না, এবং হওয়া উচিত। যদি ঐক্যমত কমিশন না করে, অন্ততপক্ষে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এই ঐক্যমতের জন্য সকলকে ডাকা, সকলকে একত্রিত করা এবং তাদের মতামত গ্রহণ করা। কিন্তু সে মতামত গ্রহণ করার যেহেতু কমিশনও এক ধরনের ঐক্যমত্য কমিশন তো কাজ করছে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে, তবে আমার মনে হচ্ছে কমিশনের দিক থেকে বোধহয় একটা গ্রিন সিগন্যাল ছিল, কারণ কমিশন আপনার মনে হয় নিশ্চয়ই আছে, আমাদের সবারই জানা আছে, কমিশন কিন্তু ইলেকশন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন যে সমস্ত সুপারিশ করেছে তার মধ্যে অনেকগুলি ব্যাপারে কমিশন আপত্তি জানিয়েছে। তারা বলছে এই সমস্ত সুপারিশমালা বাস্তবায়ন হলে ইলেকশন কমিশনের যে একটা পাওয়ার, কর্তৃত্ব বা স্বাধীনতা তারা যেটা বলে সেটা খর্ব হবে। তো আমার মনে হয় যে তাদের সিগন্যাল থেকেই বোধহয় সরকার এই ধরনের এই যেটা আপনি বলছেন সরকারের থেকে বলা হচ্ছে যে এগুলি করে ফেলেন। তো আমি জানি না, কিন্তু আবারও বলি, ইলেকশন কমিশন কাদেরকে নিয়ে কাজ করে, ইলেকশন করবে কাদেরকে নিয়ে, দলগুলোকে নিয়ে করবে। দলগুলোর সাথে কথা না বলে, তাদের মতামত না নিয়ে, একমত না হয়ে যদি কাজটা করতে যাওয়া হয় তাহলে আর একটা জটিলতা তৈরি হতে পারে, সেটাই বলছি। না, এখন যেটা সংস্কারের কথা যেটা হচ্ছে, সংস্কার তো আর ইলেকশন কমিশন করতে পারবে না, ইলেকশন কমিশন সুপারিশ করবে সংস্কারের জন্য। তা আমার মনে হয় যে সুপারিশ, এবং আলটিমেটলি এটা কিন্তু গভর্নমেন্টকেই করতে হবে। এখন যেহেতু পার্লামেন্ট নাই, এটা নির্বাহী আদেশ দিয়ে সরকারকে, নির্বাহী বিভাগকেই করতে হবে। সুতরাং তার আগে ইলেকশন কমিশন যদি একটা ঐক্যমতের উদ্যোগ নেয়, স্থাপনের উদ্যোগ নেয়, রাজনৈতিক দলগুলোকে যদি ডেকে তারপরে তাদের মানে ঐক্যমতের ভিত্তিতে সুপারিশমালা তারা যদি পাঠায়, তাহলে এই যে জটিলতার যেটা আশঙ্কা বা সেটা থেকে হয়তো আমরা মুক্তি পেতে পারি। এই জায়গাটা একটা জিনিস আপনি খেয়াল করে থাকবেন না, যেন কাজা পোস্টাল ব্যালটের কথা উল্লেখ করা হচ্ছে 8 নম্বর পোস্টাল ব্যালটের জায়গায় কিন্তু নির্বাচন কমিশন বলেছে তারা প্রক্সি ভোটের একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। তারা ব্যালট মানে পোস্টাল ব্যালটের জায়গায় যায়নি। সেখানটায় আমি একটু জানতে চাই যে আরপিওটা পরিবর্তন আসলে কার দায়িত্ব, সরকার না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন প্রস্তাব দেয়, সরকার আরপিএম, কিন্তু আরপিএম মানে একটা আইন সংশোধন করতে হলে হয় পার্লামেন্ট লাগবে, অথবা পার্লামেন্ট না থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী করা হয়। এটা এক্সিকিউট করবে সরকার, কিন্তু সব চাহিদাটা থাকবে, রিকোয়ারমেন্টটা থাকবে ফ্রম ইলেকশন কমিশন। কিন্তু এটা একটা মেজর ল, সরকারকে করে দিতে হবে আলটিমেটলি সংশোধনীটা যেভাবেই হোক। তো আমি আবারও বলি যে ইলেকশন কমিশনের একটা হয়তো সায় আছে এই ক্ষেত্রে। তাছাড়া তো সরকার এই ইনিশিয়েটিভটা নিত কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আরপিওটা সংশোধনের কাজটা করবে সরকার। কিন্তু এই যে মারুফ কামাল খান, এই যে সংস্কারের মাঝখানে যে কথাগুলো উঠলো, তাতে সংস্কার প্রক্রিয়ার এক ধরনের ডিলেমা তৈরি হবে কিনা, সংস্কার প্রক্রিয়া না, আমি নির্বাচনের কথা বলি, নির্বাচন প্রক্রিয়ার ডিলেমা তৈরি হবে কিনা, যে নির্দেশনাগুলো দেওয়া হলো, যে সুপারিশ করতে বলা হলো, তাতে ডিলেমা তৈরি হবে কিনা, আপনার কাছে কি মনে হয়? ডিলেমা এখন আপাতত তো আমরা বুঝতে পারছি না যে এটা ঐক্যমত সৃষ্টি করলে তো আর ডিলেমা হবে না। যদি ঐক্যমত সৃষ্টি করা হয়, এটা তারা করবে কিনা এটা আমাদেরকে দেখতে হবে আগে। যদিও নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে, স্টেক হোল্ডার যারা যারা ইলেকশন করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, তাদেরকে নিয়ে বসে যদি একটা ঐক্যমতে আসতে পারে তাহলে তার কোনো সমস্যা নেই। কিন্তু রেজাউল হক যেটা বললেন যে আইনের মানে পতিত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের যে আইনে নির্বাচন কমিশন গঠন হলো, সেই কমিশন কি এখন ভ্যালিড, এখন সম্মত? সেটি তো এই বিপ্লবের পরে থাকার কথা ছিল না। না, থাকার কথা ছিল না, কিন্তু এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের, পিপুলের ধারণা। কিন্তু ব্যাপার হচ্ছে যারা স্টেক হোল্ডার, যারা নির্বাচন করবে, যারা প্রতিদ্বন্দ্বিতা, তারা তো মেনে নিয়েছে। তারা মেনে নেওয়াতে আমাদের তো আর কিছু বলার নাই। তারা মেনে নিয়েছে, তারাই কম্পিটিশন করবে। আপত্তিটা তো মূলত ছিল রাজনৈতিক দলগুলোর। রাজনৈতিক দলগুলো তো এই পুরনো সিস্টেমটাকে মেনে নিয়েছে। এটা যদি সংশোধন করতে হয় হয়তো পরবর্তীতে গিয়ে হবে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রস্তাব ছিল, মানে খোদ মানে বদিউল আলম মজুমদার থেকে শুরু করে তারা যখন সুজন করতেন তখনও ছিল, এখন উনি সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছিল। কিন্তু সেই তো আগের নিয়মই হলো, সাবেক সচিব, সাবেক একজন বিচারক, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে দিয়ে। এটা হয়তো এই কারণে মেনে নিয়েছে যে ইলেকশন কমিশন যত তাড়াতাড়ি গঠন হবে তত তাড়াতাড়ি ইলেকশন হবে। তবে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে যে উদ্যোগটা ইলেকশন কমিশন নিয়েছিল সেটি কিন্তু দলগুলোর আপত্তির মুখে সেটি তারা স্থগিত করেছে, সেটি কিন্তু কার্যকর হয় নাই। সুতরাং আপনি এখন যেটা করতে যাওয়া হচ্ছে আর কি, সেটার ক্ষেত্রে দলগুলোর রিয়াকশন আমাদের দেখতে হবে। এই খবরগুলি যখন সবাই জানবে তখন পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে রিয়াক্ট করে তার উপরে ডিপেন্ড করছে
এটার ভবিষ্যৎ কি সেটাই। সেই জায়গাটায় আমরা একটু একটা বিরতি নিয়ে আসি অন্য আলোচনায় যাবার আগে, কারণ এখন অন্য আলোচনা শুরু করলে কথা বাড়ানো যাবে না। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, সংবাদ সম্প্রসারণে আছেন আপনারা। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজনুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। দুজনকে আবারও স্বাগত। মারুফ কামাল খান, গত গত দুই তিন দিন ধরে সেনাবাহিনী প্রসঙ্গ এবং নতুন দল এনসিপির দুই নেতা, তাদের বক্তব্য সবকিছু মিলে এক ধরনের মানে কি ধরনের জন্য একটা আলোচনা, গুজব, নানা ধরনের কথা চলছে। আজকে তারেক রহমান সাহেব কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে বক্তব্য রেখে বলছেন যে এই যে মুখোমুখি দাঁড় করানো, এটা ষড়যন্ত্রের অংশ এবং তাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যমত্ত, মুখোমুখি দাঁড় করানো, এই শব্দগুলো বিগত বেশ কয়েক মাস ধরে আমরা শুনছি। ঐক্য তো থাকছে না। না, ঐক্য থাকছে না, কিন্তু তারপরেও তো ঐক্যতা আমাদের লাগবে এবং ঐক্যের জন্য আহ্বান লাগবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রেরণা লাগবে, আমাদেরকে উৎসাহিত করতে হবে। এবং আলটিমেটলি আমরা যদি জাতি হিসেবে টিকে থাকতে চাই, জাতি হিসেবে কম্পিটিটিভ থাকতে চাই, আমরা জাতি হিসাবে আমাদের অস্তিত্ব, আমাদের মর্যাদা, আমাদের ঐতিহ্য, এটা যদি আমরা বজায় রাখতে চাই, তাহলে জাতীয় ইতিহাসের খুবই ক্রান্তিকালে আমরা আছি। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কতগুলো মূল্যবোধ আছে, কতগুলো নর্মস আছে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। যেমন বিশ্বের কোনো দেশেই কিন্তু যে জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, বিশেষ করে সশস্ত্র বাহিনী সম্পর্কে কিন্তু ওপেন সমালোচনা, ওপেন ডিসকাশন এগুলো হয় না। কিন্তু আমাদের দেশে এটা দেখা যাচ্ছে এই যে 5ই আগস্টের পরিবর্তনের পর এটা ব্যাপকভাবে শুরু হয়েছে এবং সশস্ত্র বাহিনী সম্পর্কে প্রকাশ্য খালি সমালোচনা না, নিন্দাবাদ, গালিগালাজ পর্যন্ত হচ্ছে। এটা কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়। সশস্ত্র বাহিনী হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা, জাতীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সশস্ত্র বাহিনীকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। সশস্ত্র বাহিনী বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছে, বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপে অংশ নিয়েছে এক সময়, কিন্তু এটা আমরা সবসময় এটার বিরোধিতা করি। এবং সশস্ত্র বাহিনীকে সম্মানের এবং মর্যাদার জায়গাটায় রাখতে হবে এবং আমাদেরকে এই সমস্ত বিষয়ে রাজনীতিকদেরকে এবং সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যারা আছেন তাদেরকে কিন্তু ম্যাচিউরিটির পরিচয় দিতে হবে সমস্ত ক্ষেত্রে। তো যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, নানা গুজব রটছে, নানান ধরনের স্পেকুলেশন, নানান ধরনের আতঙ্ক, ভীতি ছড়ানো হচ্ছে, নানান ধরনের কি বলে প্রেডিকশন দেওয়া হচ্ছে। এটার কারণ হচ্ছে একটি মানে নবীন রাজনৈতিক দলের একজন মানে প্রথম সারির নেতা, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং স্টেটমেন্টে বলেছেন যে ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে কতগুলো ইস্যুতে, মানে আওয়ামী লীগকে নির্বাচনে গ্রহণযোগ্য করবার জন্য, এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে চাপ দেওয়া হয়েছে। তো এটা আমরা তো প্রথমে এটা নিয়ে মন্তব্য করা কঠিন ছিল, কেননা এটা তো কোনো এটা সত্যতা কতটুকু এটা যাচাই করা যায়নি। এরপরে কিন্তু সেনা সদর থেকে এটার একটা ব্যাখ্যা একটা নিউজ এজেন্সির মাধ্যমে এসছে এবং তারা এটা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ধরনের একটা বৈঠক হয়েছে, তবে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। অর্থাৎ এই যে আলোচনাটা হয়েছে, তো এই আলোচনাতে সেনাবাহিনী প্রধান যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো তারা বলেছে, মোটামুটি কথাগুলো তারা স্বীকার করেছে, কিন্তু এই কথার যে স্পিরিট, তারা ব্যাখ্যা যেটা তারা করেছে, এই ব্যাখ্যার সঙ্গে সেনা সদর একমত হয়নি। এটা কিন্তু এইভাবে পাবলিকলি আনাটা, এটা একটা সেনাবাহিনীকে বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে, এটা করা উচিত হয়নি। তো আর আমি যেটা বলবো সেটা হচ্ছে সেনা সদরকে বা সেনাবাহিনী প্রধানকেও আরেকটু ম্যাচুরিটির পরিচয় দেওয়া আমার মনে হয় দরকার ছিল, বিশেষ করে এই সেন্সিটিভ সময়ে। কেননা আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা, পুনর্বাসিত করা হবে কিনা, তাদের বিচার হবে কিনা, কতটা বিচার হবে, কোন পর্যায় পর্যন্ত তাদেরকে বিচারে অন্তর্ভুক্ত করা হবে, তারপরে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে ইলেকশনে নিয়ে আসা হবে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। এবং এই সিদ্ধান্তটা কিন্তু ওপেনলি, প্রকাশ্যে সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। সুতরাং কোনো একটা নতুন ছোট বা বড় হোক, একটা রাজনৈতিক দলের সঙ্গে একটা আলোচনায় এই প্রসঙ্গটা মানে আমার মনে হয় নাই ভালো হতো। যাই হোক, হয়তো অন গুড ফেইথ তিনি এনেছেন এবং এটা ইতিমধ্যে নিরসন হয়ে গেছে। এবং এই ঘটনাকে, এই একটা স্ট্যাটাসকে কেন্দ্র করেই কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে অনেক বিতর্ক, যে যার
স্বার্থে এটাকে ইস্যুকে ব্যবহার, এখন অনেক স্বার্থান্বেষী মহল আছে, তারা চেষ্টা করেছে এটাকে ব্যবহার করা যায় কিনা, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীর একটা দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি করা যায় কিনা, পরিস্থিতিকে অস্থিতিশীল করা যায় কিনা, দেশের সিচুয়েশনকে খারাপ করে দেওয়া যায় কিনা, এই চেষ্টা হয়েছে। এবং এটা এবং অজ্ঞতাপ্রসূত অনেকে আবার এটাকে করেছে, হাওয়া দিয়েছে। যেমন অনেকে বলছে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, এটা বাস্তব অবস্থা সম্পর্কে সেনাবাহিনী তো জরুরি অবস্থা জারি করতে, সেনাবাহিনী টেক ওভার করতে পারে, ক্ষমতা গ্রহণ করতে পারে, কিন্তু জরুরি অবস্থা তো সেনাবাহিনী জারি করতে পারে, রাষ্ট্রপতির ব্যাপার বা সরকারের ডিসিশন লাগবে। এটা হলো এক নম্বর। রাষ্ট্রপতিও তো কিছুই করতে পারে না। যদি সংবিধান ধরেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কিছুই করতে পারেন না, কিন্তু এখন তো প্রধানমন্ত্রীও নাই। এখন আমরা ধরে নিতে পারি হাইকোর্টের একটা রায়কে যদি আমরা ভিত্তি ধরি, তাহলে সুপ্রিম কোর্টের একটা রায়কে যদি আমরা ভিত্তি ধরি, তাহলে ধরতে হবে যে ইকুইভ্যালেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী ইকুইভ্যালেন্ট পদে ডক্টর ইউনূস আছেন। তো সুতরাং তাদের একটা পরামর্শ ছাড়া রাষ্ট্রপতিও করতে পারবেন না। তো সুতরাং জরুরি অবস্থা এভাবে হতে পারে না। আর সেনাপ্রধান যখন এই ধরনের বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে, তাকে নিয়ে সমালোচনা হয়েছে, সেনাবাহিনী নানাভাবে সমালোচিত হচ্ছে, তখন সেনাপ্রধান এই সংগঠনের নেতা হিসেবে তার দায়িত্বই হচ্ছে তার কনস্টিটিউয়েন্সিতে চলে যাওয়া, তাদেরকে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করা, সেটাই তিনি করেছেন। তো এই যে একটা মিটিং বা দরবার যেটাই বলি আমরা, এটাকে কেন্দ্র করে আমরা একটা বিরাট গুজব কেউ কেউ রটিয়ে দিল যে জরুরি অবস্থা হচ্ছে, টেক ওভার হচ্ছে। এটা বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞান থাকার অভাবে, জ্ঞানের অভাবে, অথবা অনেকে আবার পপুলার হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এখন একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, কত আগে কি একটা স্ট্যাটাস দিতে পারে, একটা ঘটনার ব্যাখ্যা দিতে পারে, একটা ঘটনার বিবরণ দিতে পারে, সে তত পপুলার হয়ে যায়। আমি ট্রেজারার জানতে চাই যে সেনাবাহিনী মানে এখনকার সেনাবাহিনী 111 সেনাবাহিনীর মতো একরকম নয়। তাদের অনেক সুযোগ ছিল ক্ষমতা দখল করা, কিন্তু তারা কিন্তু নেয়নি। পাশাপাশি এটাও তো ঠিক, পতিত সরকারের প্রধানমন্ত্রীর যদি নির্দেশ তারা মানত, তাহলে রক্তপাত আরও অনেক হতো। সেই কাজটাও কিন্তু সেনাবাহিনী করেনি। তো সেই জায়গাটাও সম্মান রেখেই নিশ্চয় তাদের সাথে কথা বলা উচিত। এটি নিয়ে গুজব ছড়ানো, সেনাবাহিনীকে গালিগালাজ করা, রাস্তায় নেমে যাওয়া, যেই ঘটনাগুলো ঘটছে, এগুলো তো আসলে কতটুকু ঠিক বলে মনে হয় আপনার? না, মোটেই ঠিক না। আমরা যে পরিস্থিতিতে আছি, এমনিতে একটা ভালনারেবল অবস্থা। সরকার, বর্তমান সরকার ধরেন এটা অন্তর্বর্তীকালীন সরকার, অস্থায়ী সরকার, হাজারটা সমস্যা আমাদের। এমনিতেই সরকার এই সব সমস্যার সমাধান এই সরকারের পক্ষে করার সম্ভব না, কারণ তাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। একবার তো একটা ইন্টারভিউতে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আমাদের কোনো আমরা সরকার চালানোর মতো উপযুক্ত লোক না, কারণ আমাদের কোনো অভিজ্ঞতা নাই, আমরা চেষ্টা করছি, যদি লেগে যায় তো ভালো, এরকম কথা তিনি বলেছেন। এর মধ্যে সরকারের যেটা দায়িত্ব এবং কমিটমেন্ট, যে তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে একটা দলের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে, এই তো ম্যান্ডেট তাদের। এখন এই অবস্থার মধ্যে এবং দেশের অনেক সমস্যার মধ্যে যদি আপনি এখন এই সমস্ত বিষয় নিয়ে আমরা ঘোট পাকাতে থাকি, তাহলে তো একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে বা দিন দিন বাড়তে থাকবে। কোনো অবস্থাতেই সোহেল ভাই যেটা বলেছেন, আমি তার সাথে পুরোপুরি একমত। আমাদের সবার এখন দায়িত্বশীল আচরণ করা উচিত। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, তারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, তারাই তো দলটাকে করেছেন। তাদের অনেক বড় দায়িত্ব আছে, এবং তারা কিন্তু বলছেন না যে তারা তাদের মতো করে সরকারকে চলতে হবে, তাদের মতো করে সব কিছু হবে, নট দ্যাট। তারাও চাচ্ছেন কনসেনসাস, সবার মধ্যে আলাপ আলোচনা করি আমরা একটা জায়গায় আসি। আর ওরা এখন আর অ্যাক্টিভিস্ট নাই, ওরা পলিটিশিয়ান হয়ে। আমি সেটাই বলছি। কালকে ওদেরই একজনের সঙ্গে কালকে কথা হচ্ছিল আমার, সে কিন্তু এটা ইনডাইরেক্টলি স্বীকার করেছেন যে তারা ওই যে অ্যাক্টিভিস্টের রোলটা যেটা ছিল, তারা যে মেইন টাইম তারা যে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছেন এবং তারা সবাই এখন রাজনীতিবিদ, এখন এই ট্রান্সফরমেশনটা তাদের মধ্যে ঠিক ওইভাবে আসে নাই। ঠিক আছে, যেমনভাবে আমরা সরকার গঠন করেছি কিন্তু সংবিধান সম্মতভাবে, বঙ্গভবনে গিয়ে এই প্রেসিডেন্টকে কেউই এখন পছন্দ করে না, কিন্তু তার কাছেই আমাদের শপথ নিতে হয়েছে। তার মানে কি, প্রেসিডেন্টকে না, মানে ব্যক্তিকে পছন্দ করা, রাইট। হ্যাঁ, কিন্তু তার কাছে গিয়ে যে শপথ নিতে হয়েছে। সংবিধান সম্মতভাবে সরকার গঠন করা হয়েছে, দেশ চলছে, কিন্তু চেতনাটা আবার বিপ্লবী চেতনা, ওই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা। তো এই কনফ্লিক্টটা কিন্তু আছে, এবং সেটাই এই নতুন দলের নেতৃবৃন্দের মধ্যে কিছুটা দেখা যাচ্ছে। যেমন ধরেন, আবার সব ক্ষেত্রে যে হচ্ছে তাই না। যেমন ধরেন হাসনাত আবদুল্লাহর প্রথম স্টেটমেন্ট যেটা আমরা আলোচনা করলাম, এরপরে কিন্তু তাদের দলের থেকেই তার সহকর্মীরাই কিন্তু এটার সঙ্গে ডিফার করেছে। কেউ কেউ বলেছেন এটা কি আলোচনা হয়েছে না হয়েছে সেগুলি পাবলিকলি আসা ঠিক হয় নাই।
এবং সার্জিস আলম তো আরও পরিষ্কার করে বলেছেন যে না, ওনারা আমাদেরকে ডাকেন নাই, আমরা নিজেরা গিয়েছি। এবং তার কাছে মনে হয় নাই যে সে কাউকে এস্টাবলিশ করার কথা বলেছেন। যে আলোচনাটা হয়েছে সেটা আলোচনা হয়েছে, উনি ওনার একটা মত দিয়েছেন, উনি এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন নাই। তো তাদের মধ্যেই কিন্তু ওই ধরনের আমরা মানে মতভিন্নতা বা অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থান দেখছি এখন। সেই কারণে বলছি যে আর দেখেন, এই যে গুজবের কথা আসলো, জরুরি অবস্থা, আর্মি কি টেক ওভার করছে কি না, সেনাবাহিনী সেনানিবাসে অনেক মিটিং টিটিং হচ্ছে, এটা সোহেল ভাই ব্যাখ্যা করেছেন যে আর্মি নিয়ে যখন কথা ওঠে এবং গালিগালাজ করা হয়, তখন তো সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব তার টিমকে নিয়ে বসে সমস্ত কিছু এক্সপ্লেন করা। বর্তমান বিশ্ব বাস্তবতায় সামরিক শাসন জারি করা খুব কঠিন কাজ। এটা আপনি ইন্টারন্যাশনালি কেউ আপনাকে ওন করবে না, আপনাকে কেউ রিকগনাইজ করবে না। এবং আপনি যদি এটা করেন, ইভেন জরুরি অবস্থা যদি সরকারকে দিয়ে জারি করান, আপনি না দেশের মধ্যে আপনি সমর্থন পাবেন, না আপনি আন্তর্জাতিক মহলের সমর্থন পাবেন। এটা যে সেনাবাহিনী বোঝে না তা কিন্তু না। অলরেডি আমাদের জাতিসংঘের ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো বলেই দিয়েছে যে এই 5 তারিখের আগে তাদের কি রোল ছিল, সেনাবাহিনীকে কিভাবে তারা নিউট্রাল করলেন, এরকম একটা ক্লেম তো তারা করেছে। এটা বিরোধিতা করেছে সেনাবাহিনী, হ্যাঁ তারা করুক, কিন্তু বিষয়টা কিন্তু আলোচনায় এসেছে। আমি যেটা বলতে চাই যে সেনাবাহিনী এখন যা খুশি তাই আগের মতো করতে পারে না। ইভেন আপনি 111-এর সময় কিন্তু সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নেয় নাই, তারা পিছনে ছিল। এখন তো দুনিয়া আরও অনেক এগিয়ে গেছে। সুতরাং এইগুলি আসলেই গুজব। এই যে আজকে স্বরাষ্ট্র সচিব যেটা বলেছেন, ট্রু, আমরাই এই সমস্ত গুজবটা তৈরি করেছি কিন্তু আমরা, এবং যারা পরিস্থিতিটাকে আরও ঘোলা করতে চায় তারা এই সমস্ত জায়গায় আরও বেশি করে ইন্ধন যোগাচ্ছে। তো আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো মোটামুটি তারা তাদের মতো করে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছেন এবং সেভাবে আচরণ করছেন। আপনি দেখেন তারেক রহমানের এই 5ই আগস্টের আগেকার বক্তব্যগুলি যদি দেখেন এবং যদি পরবর্তীকালের বক্তব্যগুলি দেখেন, আকাশ পাতাল তফাৎ। অনেক সংযত, অনেকখানি ম্যাচিউর বক্তব্য। এবং বিএনপির আচরণ দেখেন, ইভেন জামাতের আচরণ আপনি দেখেন, পাবলিকলি দেখেন, তারাও অনেক আপনার সোবার ওয়েতে কথা বলছে। সেইখানে আমি মনে করি যে একটা জায়গায় একটু সমস্যা আছে এই নতুন দলের মধ্যে। তারা কি চায় আমরা সেটা তো পরিষ্কার। তারা বলছে না এখনই ইলেকশন না, অথবা আগে আপনি স্থানীয় সরকার ইলেকশন দেন, গণপরিষদ করে আপনি সংবিধান চেঞ্জ করেন, এইসব দাবি তারা করছে। তারা সেটা করতেই পারেন, কিন্তু তারা এটাও জানে সবাই যদি একমত না হয় তাহলে কিন্তু এটা করা যাবে না। সেই ক্ষেত্রে তাদের যে আচরণটা থাকা উচিত, আমি মনে করি যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেখান থেকে তারা একটা লেসন পেয়েছে এবং তারা নিশ্চয়ই তাদের মধ্যে থেকে এই রিয়েলাইজেশনটা হবে যে তাদেরকে ভবিষ্যতে কীভাবে অ্যাক্ট করতে হবে। স্পেশালি আমি কার সঙ্গে মিটিং করলাম, সেই মিটিংয়ে কী আলাপ হইলো সেটা পাবলিকলি বলে দেওয়া, এটা যে মোটেও খুবই অনুচিত একটা কাজ, সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের আরেকজন নেতা তিনিও কিন্তু প্রকাশ করেছেন এবং সার্জিস আলমও বলেছেন। তো আমি মনে করি যে এই শিক্ষাটা হয়তো দরকার ছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন দল আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিবে এবং আমরা আসলে একটা স্ট্যাবল একটা সিচুয়েশন তৈরি করে আমরা হয়তো ইলেকশনের দিকে যাব। এই জায়গাটা যেহেতু ইলেকশনের কথা উল্লেখ করেন, এই জায়গাটা আবার ফিরে আসতে চাই একটা ছোট বিরতি নিয়ে, যে নির্বাচন নিয়ে আসলে এখনো সংশয় কাটেনি এবং বিএনপি কিন্তু এখনো বলে যাচ্ছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। সরকারের পক্ষ থেকে ওইভাবে আসলে স্পেসিফিক ডেট না দেওয়া হলেও ডিসেম্বর অথবা জুন এরকম একটা কথাবার্তা বলা হয়েছে। এই জায়গাটায় আলোচনায় আসতে চাই একটা বিরতি নিয়ে। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছি, আর একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন রেজানুল হক রাজা এবং মারুফ কামাল খান। দুজনকে আবারও স্বাগত। মারুফ কামাল খান, ওই যে কথাটা মানে রেজানুল হক রাজার শেষ কথা দিয়ে আমি যেটা ধরতে চেষ্টা করেছিলাম, যে নির্বাচন নিয়ে কিন্তু এখনও কিন্তু স্পেসিফিক কোনো ডেট কিন্তু আমরা পাইনি। বলা হচ্ছে ডিসেম্বর, বলা হচ্ছে মার্চ, বলা হচ্ছে জুন, এবং বিএনপির মধ্যেও সংশয় আছে। আপনি সংশয় দেখেন? না, আমি কোনো সংশয় দেখি না। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে যেটা নিয়ে মূলত বিতর্ক সেটা হচ্ছে যে এই সরকারের একটা অন্যতম হচ্ছে সংস্কার করতে হবে। কারণ আগে থেকেই এটা চলে আসছে, ছাত্ররা করেছে, অন্যরা করেছে, যে রাষ্ট্রের মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। এই রাষ্ট্র যে আমরা এই রাষ্ট্র গণতান্ত্রিক রাখা যায় না, এই রাষ্ট্রের সংবিধান নিয়ে ত্রুটি আছে, এই রাষ্ট্রের মানে রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে, এই রাষ্ট্রের রাজনৈতিক দল যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এগুলো তো আমরা বহুল আলোচিত।
তো সুতরাং এগুলো পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, এটা কিন্তু অনেকদিন ধরে একটা আলোচনার মধ্যে আছে এবং এটা যখন ওই যে ছাত্ররা সংগ্রাম করে, আন্দোলন করে, তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন, তখন কিন্তু এই কথাগুলো চলে আসছে। ওদের একটা এজেন্ডা আছে এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু এটাকে সমর্থন করেছে যে হ্যাঁ আমরা সংস্কার করব। এখন সংস্কার কতটুক করা হবে, নির্বাচনের আগে কতটুক প্রয়োজনীয়, সংস্কারটা কারা করবে, কোন সময় সীমার মধ্যে শেষ করা হবে, এইটা নিয়ে আসলে বলতে, নির্বাচন নিয়ে আসলে কোনো বিতর্ক নেই। এই সংস্কারটা, এটাকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংশয় আছে, সংশয় থাকা স্বাভাবিক, কারণ এই দেশের নির্বাচন অনেক সময় ডেফার করা হয়েছে। 1/11-এর সময় 2 বছর নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন অজুহাত দিয়েছে, ভোটার লিস্ট ঠিক নাই, ওইটা ঠিক নাই, এটা ঠিক নাই বলে পিছানো হচ্ছে। তো সুতরাং এই সংশয়টা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা তো আছে। তো এবং মূল বিতর্কটা হচ্ছে যে সংস্কারটা কতটুকু করা হবে। এখানে সরকার প্রধানের পক্ষ থেকে তো একটু আগে আমরাই আলাপ করলাম যে মোটামুটি কিন্তু একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে। রোড ম্যাপ হচ্ছে যে নির্বাচনটা মোটামুটিভাবে যদি একেবারে মানে জরুরি ভিত্তিক নির্বাচনের জন্য যতটুকু দরকার এইটুকু সংস্কার করে যদি করা হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে, ডিসেম্বর বা তার কাছাকাছি সময়ের মধ্যে। আর না হলে যদি আরেকটু বেশি করা হয় তাহলে জুন মাস পর্যন্ত। সুতরাং এটা নিয়ে আর কোনো, এটা বারবার তারা বলছে, তারা কমিটমেন্টের মধ্যে দাঁড়ায় গেছে। তো সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে সংস্কার কতটুকু হবে সেটা নিয়ে ঐক্যমত গঠন করা, সেই ঐক্যমতের ক্ষেত্রে এখন সময় রয়েছে। সুতরাং অনিশ্চয়তা আছে, এটা আমার কাছে মনে হয় না। আর রাজনৈতিক দলগুলো যেটা আছে তারা তো প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী টাইম ফ্রেমে ইলেকশন চাইবে, এটাই হচ্ছে। অনেক রাজনৈতিক দল কেউ মনে করছে যে জরুরি ভিত্তিতে ইলেকশন হলে তাদের সুবিধা হবে, কোনো দল মনে করছে আমরা গোছানোর জন্য আরেকটু সময় দরকার, আরেকটু ডিলেতে ইলেকশন, আরেকটু ডেফার্ড হলে, আরেকটু ডিলেতে হলে আমাদের জন্য সুবিধা। তারা প্রত্যেকে তার সুবিধা অনুযায়ী, কিন্তু একটা ঐক্যমত তো লাগবে। মানে এটা তো দাবি, কোনো একটা দলের দাবির ভিত্তিতে আর নির্বাচনের ডেট নির্বাচন কমিশন ফিক্স করবে না। এটা একটা মোটামুটি একটা স্টেক হোল্ডারদের ঐক্যমত লাগবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এটা নিয়ে খুব আপনাকে মনে হয় হয়ে যাবে। পাশাপাশি একটা জিনিস ওই যে বারবার বলা হচ্ছে না, রাষ্ট্র সংস্কার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার নিয়েছে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব বা ম্যান্ডেট কি জনগণ তাদেরকে দিয়েছে কিনা? কারণ একটা বিপ্লব, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে এবং সরকার গঠনের চয়েস কিন্তু আমার আপনার না, এটা কোত্থেকে এসেছে আমরা তাও জানি না। তো তারা যে পুরোটা সংস্কার করে দেবে সেটিও মানে কতটুকু বাস্তবসম্মত হচ্ছে। কিন্তু সরকারে যারা আছেন বা যারা সরকার গঠন করতে মুখ্য ভূমিকা রেখেছেন, ওই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যারা এই ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তাদের মতে তো এটা জনগণেরই সরকার। কারণ এই আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই ছিল না, এখানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ছিল এবং একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনীও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে সেই সময়। 3 তারিখের কথা যদি আমাদের মনে থাকে, তো সবাই মিলিয়ে যে আন্দোলনটা করলো, সেই আন্দোলনের পরে সেই ছাত্ররাই বা তাদের পিছনে তাদের সহযোগী যারা ছিলেন, সমর্থক যারা ছিলেন, তারা মিলেই তো সরকারটা তৈরি করলেন। আমাদের মনে আছে নিশ্চয়ই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে হলো ওই ছাত্ররা। সেই হিসাবে বলা হচ্ছে যে এটা জনগণের সরকার। আর যেহেতু একটা রাষ্ট্র মেরামতের একটা কমিটমেন্ট ছিল বা একটা স্লোগান ছিল, সেই হিসাবে তো সংস্কারের ম্যান্ডেট এই সরকারের আছে এবং এটা কিন্তু সত্য। এবং এটা আমরা নিশ্চয়ই স্বীকার করব যে কিছু কিছু সংস্কার আসলে দরকারও, যেভাবে অতীতের সরকারগুলো চলেছে। মানে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে উইনার্স টেক অল, এটাই তো ছিল আমাদের ক্যারেক্টার, তাই না? যে দল ক্ষমতায় যায় তারা সব কিছু নিতে চায় এবং যারা মার্জিনাল ভোটেও হারে তারা যেন কিছুই না, এই তো আমাদের প্র্যাকটিস ছিল। তো এই জায়গাটা তো ঠিক করা দরকার আসলে। তো ঠিক করার জন্যে আপনি কিছুটা কাজ সংস্কার আপনার করতে হবে এবং তাতে কিন্তু কারো আপত্তি নাই, সব দলই কিন্তু অ্যাগ্রি করেছে, মিনিমাম রিফর্মস কিন্তু তারা করতে চায়। তো সেই হিসাবে এটা ঠিক আছে। এখন আপনার ইলেকশন নিয়ে অনিশ্চয়তার কথা আপনি বললেন, ইলেকশন কমিশন আপনি বলছেন স্পেসিফিক ডেট দেন, ডেট কিন্তু দেবে সরকার না, ইলেকশন কমিশন দিবে। সরকার যেটুকু বলেছে তাতে কিন্তু এক ধরনের কমিটমেন্টের মধ্যে তারা চলে আসছেন এবং সর্বশেষ যে দিন চিফ অ্যাডভাইজার সাহেব ওই যে আওয়ামী লীগের যে কথাটা বললেন, যেটা নিয়ে একটু সমস্যাই তৈরি হয়েছে, ওই দিনও কিন্তু তিনি বলেছেন যে কারো চাপের মুখে আমরা নির্বাচন পিছাবো না, মানে একটা কমিটমেন্ট কিন্তু তারা দিয়েছেন। তো আমি মনে করি যে এই অবস্থান থেকে সরকারের দিক থেকে
আপনার ইলেকশন পেছানোর কোনো সুযোগ নাই এবং ইলেকশন পেছানোর সুযোগ বড় বড় রাজনৈতিক দলগুলো দিবে না। শুধুমাত্র নতুন দল, তারা হয়তো এত তাড়াতাড়ি ইলেকশন চায় না, তারা আর একটু পরে চায়। তার আগে তাদের একটা বড় দাবি হচ্ছে তারা সংবিধান সংশোধন, তো না, সংবিধান পাল্টাতে চাচ্ছে, নতুন সংবিধান নতুন সংবিধান। তো সেটার জন্য তারা গণপরিষদ দিলে ইলেকশন আগে চায়, যে গণপরিষদের কাজ হবে সংবিধানটাকে নতুন করে লেখা। এই জন্য সময় দরকার বলে তারা ইলেকশন পরে যায়। কিন্তু এই কনসেপ্টের সঙ্গে তো অনেকেরই দ্বিমত আছে, সুতরাং সেটি এই মুহূর্তে করা সম্ভব বলে মনে হয় না। আর বিএনপির একটা বড় যুক্তি আছে, ভাই সংস্কারের কথা তো আমরা অনেক আগে বলেছি, আপনারা আজকে বলছেন, আমরা তো 2 বছর আগে বলছি, 15 বছর আগে থেকে বলতেছে, বলা হচ্ছে 31 দফা দেয়া আছে। হ্যাঁ, তো সংস্কারের ব্যাপারে আমরা যে কমিটমেন্ট, আমরা যে আন্তরিক, সেটা তো প্রমাণিত। সো এটার ব্যাপারে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নাই যে না, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা সংস্কার করবে না। সো তাদের কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট আছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে যদি না মানে অস্বাভাবিক কিছু ঘটে, তাহলে আমি মনে করি যে 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 কথাটা, যে কমিটমেন্টটা সরকার করেছে, সেই কমিটমেন্টের মধ্যেই নির্বাচন ইলেকশন হবে। কিন্তু তবে অনেকে অনেক কিছু করার চেষ্টা করে। আমরা জানি যে কনস্পিরেসি তো থাকেই, আমরা লোকাল ভিতরে থাকে, বাইরে থাকে, তারা কতখানি সাকসেসফুল হবে এটার উপর অনেক কিছু নির্ভর করে। আর আমরা যদি নিজেরা মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি করতে করতে এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলি, সেই সুযোগ তো অন্যরা নিবেই। অবশ্যই। মারুফ কামাল, ছোট করে আপনার কাছে জানতে চাই যে এই যে সংস্কার এত কিছু করা হচ্ছে, এর মধ্যে কিন্তু এক ধরনের কথা এসছে, সংস্কার আমরা ক্ষমতায় আসলে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলো রিভাইভ করব, পাল্টে দেব, এরকম কথাও আছে। তো ওই যে এটা কোনো দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়নি বা কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য বলে আমার মনে হয় না। অনেকে রাজনৈতিক মেঠো বক্তৃতায় অনেকে অনেক কথা বলেন, এটাকে গ্রাহ্য করা বা এটাকে বিবেচনায় নেওয়ার মতো বক্তব্য বলে আমি মনে করি না। কারণ সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো সংস্কারের কথা বলে আসছে এবং তারা বারবার বলছে যে আমরা সংস্কার চাই। এখানে আমার একটুখানি কথা আছে, সেটা হচ্ছে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। একদম সংস্কার কিন্তু আজকেই সমস্ত আপনার সংস্কারের প্রয়োজন, চাহিদা যত সময় যাবে এটা বাড়বে। সুতরাং সংস্কার আজকেই সব করে ফেলা হবে সেটা না, এবং বিএনপিও সেটা বলছে না, কোনো রাজনৈতিক দলও বলছে না, সরকারও কিন্তু বলছে না। এখানে একটা বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য যতটুক সংস্কার প্রয়োজন সেটা করবে, এবং সেটাও পরবর্তীতে নির্বাচিত সরকার এসে বাকি সংস্কারগুলো করা হবে ঐক্যমতের ভিত্তিতে। জি, একদম পরিষ্কার। না, একদম পরিষ্কার, আমার শেষ করতে হবে, একদম সময় একদম শেষ। একটা সেকেন্ড, সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে এরা কিন্তু সংস্কার করতে চাচ্ছেন, তারা একটা চার্টার চাচ্ছে, ঐক্যমত চাচ্ছে। জি, যারাই ক্ষমতায় যাক আমরা এই সংস্কারগুলো করব। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।